নমস্কার বন্ধুরা, আজকে বলতে চলেছি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা হচ্ছে গিয়ে সাঁচি স্তূপা। সাঁচি স্তূপা ভোপাল থেকে, যেটা মধ্যপ্রদেশের রাজধানী, সেখান থেকে 60 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। তো নিয়ারেস্ট সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে ভোপাল জাংশন অথবা রানী কমলাপতি রেলওয়ে স্টেশন। তো এই রেলওয়ে স্টেশন দুটো হাওড়া থেকে আপনি হামসফর এক্সপ্রেস বা শিপ্রা এক্সপ্রেসে করে চলে যেতে পারেন। যদি আপনি মধ্যপ্রদেশের অন্য কোনো জায়গা থেকে আসতে পারেন চান, তাহলে বিভিন্ন ট্রেন ভোপালে আসছে, কারণ ভোপাল হচ্ছে কি মধ্যপ্রদেশের রাজধানী। তো ভোপাল থেকে সাঁচি যাওয়াটা ইজি। বলে রাখি, সাঁচিতেও একটি রেলওয়ে স্টেশন আছে, তো আপনি চাইলে ভোপাল রেলওয়ে জাংশন থেকে সাঁচিতে ট্রেনে করেও যেতে পারে। ট্রেন টাইম লাগবে হচ্ছে গিয়ে মোটামুটি 1 ঘন্টার কাছে। তবে আমরা যাওয়ার সময় গিয়েছিলাম বাসে এবং ফিরবার সময় এসেছিলাম গিয়ে ট্রেনে। তো ভোপাল সিটি থেকে নাদরা বাস স্টপ থেকে সাঁচি যাওয়ার জন্য প্রচুর বাস ছাড়ে, যেটা হচ্ছে গিয়ে ওল্ড ভোপালে অবস্থিত, ঠিক ভোপাল জাংশন রেলওয়ে স্টেশনের কাছে। তো বাসে করে আমরা রওনা দিয়েছিলাম সকালবেলা 9টার সময় সাঁচির উদ্দেশ্যে। বাসে টাইমিংস লেগেছিল 1.5 ঘন্টা মতো, আর বাস ভাড়া ছিল হচ্ছে গিয়ে 70 রুপিস পার পারসন করে। এইখানে বলে রাখি, আপনি ভোপাল থেকে গাড়ি করেও সাঁচি যেতে পারেন, সেক্ষেত্রে 2500 টাকা লাগবে গাড়ি ভাড়া। তো বাসে করে যাওয়ার সময় দেখলাম রাস্তার দুধারেই রয়েছে হচ্ছে গিয়ে ছোট ছোট পাহাড়, এবং এই রাস্তার উপরই পড়বে হচ্ছে গিয়ে কর্কটক্রান্তি রেখা, যেটা এই রাস্তা বরাবর ক্রস করেছে। তো সেই জায়গাটা মার্ক করা আছে, আপনারা দেখতে পাবেন বাস থেকেই। তো সাঁচি পৌঁছেছিলাম আমরা মোটামুটি 10:30টার সময়। বলে রাখি, সাঁচি একটা ছোট হিলের ওপরে অবস্থিত এবং এটা রাইসেন ডিস্ট্রিক্টে অবস্থিত। তো আপনাকে সাঁচি বাস স্টপে নেমে সেখান থেকে একটা অটো করতে হবে, যার ভাড়া হচ্ছে 50 টাকা, যে আপনাকে একদম সাঁচি স্তূপার সামনে নিয়ে যাবে। আপনি পায়ে হেঁটেও এই পাহাড়টা ওপরে উঠতে পারেন। তো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনি অটো করে চলে আসুন সাঁচি স্তূপার সামনে। টিকিট হচ্ছে গিয়ে 40 টাকা পার পারসন ইন্ডিয়ানদের জন্য, এবং এছাড়া এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, তার টিকিট হচ্ছে গিয়ে আলাদা করে পাওয়া যায়। তো সাঁচি স্তূপায় যখন আপনি দেখতে আসবেন, এখানে আপনার গাইড নেওয়ার কোনো দরকার নেই, কারণ এই স্তূপাটি যা কারুকাজ করা আছে এবং তার যা হিস্ট্রি রয়েছে, ইতিহাস রয়েছে, সেখানে খুব সুন্দর করে এখানে ডিসপ্লে বোর্ডের মধ্যে লেখা রয়েছে। তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি সাঁচি স্তূপটা ঘুরে দেখবেন। তো প্রথমেই বলে রাখি যে এই সাঁচি স্তূপটা হচ্ছে গিয়ে ওল্ডেস্ট স্টোন স্ট্রাকচার ইন দ্য ইন্ডিয়া। মনে করা হয় যে মৌর্য সম্রাট অশোকের সময় এই স্টোন ওয়ার্কের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল, এবং এটা 3rd সেঞ্চুরি বিফোর ক্রাইস্টের সময়কার একটি স্থাপত্য। অশোকের ওয়াইফ দেবী ছিলেন নিয়ারেস্ট বিদিশা ডিস্ট্রিক্টের একজন ব্যবসায়ীর মেয়ে, এবং তারই ইচ্ছেতে এবং অশোকের তত্ত্বাবধানে এখানে এই সুন্দর বৌদ্ধ স্তূপাটি তৈরি করা হয়েছিল সেই সময়। পরবর্তীকালে বিভিন্ন রাজারা এসে এই স্তূপটাকে বারবার করে রেনোভেট করে এবং তাদের মতো অ্যাডিশন করে। যেমন সাঁচি স্তূপটা বিখ্যাত হচ্ছে 4টি তোরণের জন্য, যে তার 4টি তোরণ কিন্তু পরবর্তীকালে করা হয়েছিল সাতবাহানা রাজাদের সময়, এবং এই তোরণগুলোতে খুব সুন্দর করে বুদ্ধিস্টদের স্টোরিগুলোকে খোদাই করা আছে, এবং তার সাথে বিভিন্ন রকম জীবজন্তু ও দ্বারপালকের মূর্তি রয়েছে। এইখানে টোটাল 3টে বুদ্ধি স্তূপা রয়েছে, যার মধ্যে স্তূপা নাম্বার 1টাই হচ্ছে গিয়ে মেন, যার ফ্রন্ট ব্যাক মানে নর্থ, সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্টে 4টে তোরণ রয়েছে, যেগুলো খুব সুন্দর করে স্টোন কার্ভিং করা রয়েছে। প্রত্যেকটা তোরণের সামনে এরকম করে একটা ডিসপ্লে বোর্ড দেওয়া আছে, সেখানে পুরো ডিটেলসে লেখা আছে যে কোন মূর্তিটার কি মিনিং এবং কোন স্তম্ভের গায়ে কি বুদ্ধের স্টোরি খোদাই করা আছে। তো এখানে গাইড নেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই, যেমন বুদ্ধ জন্ম, বুদ্ধের
মহানিষ্ক্রমণ, বুদ্ধের শিষ্যদের দীক্ষা দেওয়া, বিভিন্ন রকমের জাতকের স্টোরি, তার সাথে বিভিন্ন রকমের পশু এবং বিভিন্ন রকম অপ্সরা আর দ্বারপালকের ডেসক্রিপশান এই প্রত্যেকটা ডিসপ্লে বোর্ডে দেওয়া রয়েছে। এরকম 4টে ডিসপ্লে বোর্ড রয়েছে ওয়েস্টার্ন গেটের সামনে, ইস্টার্ন গেটের সামনে, সাউথ আর নর্থ তোরণের সামনে। তো সেগুলো যদি আপনি পড়ে নেন তাহলে এই গুলো বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না, এবং অবশ্যই আপনাকে তার সাথে জাতকের গল্পগুলো জানা থাকতে হবে। স্তূপ নাম্বার 1 এর ওপরেও আপনি উঠতে পারেন। ওপর থেকে পুরো স্তূপটাকে আপনি প্রদক্ষিণ করতে পারেন এবং ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চারপাশে যেহেতু পাহাড় দিয়ে ঘেরা রয়েছে এবং এই জায়গাটা অনেকটা বিস্তৃত, এখান থেকে আপনি স্তূপ নাম্বার 3 এবং আদার্স যে টেম্পলসগুলো আছে সেই ভিউগুলো দেখতে পাবেন। তো একটা ব্যাপার, আপনি যদি ওপরে আসেন তাহলে এই গেটের যে সুন্দর কারুকাজটা আরও ভালো করে বুঝতে পারবেন। কারণ কি একদম টপ টু বটম অবধি পিলারের প্রত্যেকটা জায়গাতেই বিভিন্ন রকমের স্টোরি বলা আছে। তো ব্যাক সাইডের স্টোরিটা ভালো করে দেখা যায় ওপর থেকে। তো আপনি নিচে থেকে পড়ে আসবেন যে কি আছে স্টোরিটা, এবং ওপরে এসে সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন, ভালো লাগবে। তো এই পুরো স্তূপটা আমরা চারপাশটা ঘুরে নিয়ে আমরা এবার চলে যাব হচ্ছে গিয়ে নিচে, এবং আমরা দেখব স্তূপ নাম্বার 3 ও স্তূপ নাম্বার 2 এবং আদার্স যে এখানে কিছু পুরনো টেম্পেল ছিল গুপ্ত যুগের, সেই টেম্পেলগুলো। ম্যাক্সিমাম এখানে যে বৌদ্ধিস্ট টেম্পেলগুলো রয়েছিল সেগুলো সমস্তই ভেঙে গেছে এবং তার বেসগুলো শুধুমাত্র এখানে অবস্থিত রয়েছে। তো সেইগুলোর গায়ে কোনটা কি টেম্পেল সেগুলো লেখা আছে, বাট সেগুলো কিছুই এখন আর বোঝার মতো উপায় নেই। তো আমরা নিচে নেমেছিলাম হচ্ছে গিয়ে সাউথ গেট দিয়ে। তো এখানে বলে রাখি, এখানে যে সাউথ সাইডে যে গেটটি তোরণটি রয়েছে, মনে করা হয় সেই গেটটি হচ্ছে গিয়ে সবচেয়ে ওল্ডেস্ট গেট। কারণ এই গেটের সামনে পাওয়া গেছিলো হচ্ছে গিয়ে অশোক স্তম্ভ, এবং সেই অশোক স্তম্ভ যেটা সারনাথেও একটি পাওয়া গেছিলো, যেটা আমরা এখন চক্র এবং স্তম্ভটাকে নিজেদের জাতীয় প্রতীক হিসাবে ইউজ করি। ঠিক সেই রকম একটি অশোক স্তম্ভ এই সাউথ গেটের মধ্যেতেও ছিল, কাছেও ছিল, কিন্তু বর্তমানে স্তম্ভটি ভেঙে গেছে এবং ওপরের যে সিংহগুলো ছিল সেই সিংহগুলো রাখা রয়েছে হচ্ছে গিয়ে সাঁচির মিউজিয়ামে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এই সাউথ গেটে পিলারগুলোর মধ্যে সেই সারনাথের অশোক স্তম্ভটি খোদাই করা আছে। কারণ আপনারা জানেন সারনাথে বুদ্ধ নিজের শিষ্যদেরকে জ্ঞান প্রদান করেছিলেন। তো সেই থেকে ধারণা করা হয় যে এই গেটটা হচ্ছে গিয়ে ওল্ডেস্ট গেট। তো এইখানে একটুখানি সাউথ গেট থেকে এগিয়ে আপনি দেখতে পাবেন এই যে স্তম্ভটি পড়ে রয়েছে, এটা একটি কাচের জায়গা দিয়ে ঘেরা রয়েছে। তো স্তম্ভটা এখানে রয়েছে, আর এটা হচ্ছে কি পুরো স্তূপ নাম্বার 1 ভিউ। তো এবার আমরা চলে যাব অন্য দিকে। স্তূপার সাউথ গেট দিয়ে বেরোলেই তার চারপাশেই আপনি দেখতে পাবেন যে এখানে রয়েছে অনেকগুলো পিলারের মতো স্ট্রাকচার, যেটা কলিসিয়াম টাইপের দেখতে লাগলেও অ্যাকচুয়ালি মনে করা হয় যে এখানে কোনো পুরনো টেম্পেল ছিল, যেটা হচ্ছে গিয়ে তার পিলার এগুলো। আর তার ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে গিয়ে একটা গুপ্তা পিরিয়ডের টেম্পেলের স্ট্রাকচার, এবং সেখানে একটা ইনস্ক্রিপশন পাওয়া যায় যেটা চন্দ্রগুপ্ত 2 এর আমলে। তো ধারণা করা হয় যে গুপ্ত পিরিয়ডের সময় এই কমপ্লেক্সটার মধ্যে, বুদ্ধিস্ট কমপ্লেক্সটার মধ্যে অনেকগুলো হিন্দু মন্দির গড়ে উঠেছিল। তো এইখান থেকে আমরা যদি একটুখানি সামনের দিকে এগিয়ে যাই এই গুপ্তা পিরিয়ডের মন্দিরটাকে বাঁহাতে রেখে, তাহলে দেখতে পাবো সামনে অনেকগুলো বেস রয়েছে। মনে করা হয় এগুলো সব বুদ্ধিস্ট টেম্পেল, বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং বিভিন্ন রকমের লোকজনের থাকার জায়গা ছিল। তো এখানে এই মনাস্ট্রি নাম্বারিংগুলো করা রয়েছে। যারা ঐতিহাসিকবিদ হয় তারা হয়তো অ্যানালাইসিস করে এই টেম্পেলগুলোর নাম্বারিং করেছিল। তো এখন এখানে বেস ছাড়া আর কিছু নেই, কিন্তু জায়গাটাতে হাঁটতে বেশ সুন্দর, ভালো লাগবে। এখানে একটি পুরনো মধ্যযুগীয় মন্দিরও রয়েছে। তো এর আর্কিটেক্টটা দেখে মনে করা হয় হয়তো গুপ্ত যুগে তৈরি করা শুরু হয়েছিল, কিন্তু এখন আর এই মন্দিরের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তো এই মন্দিরটি দেখার পর আমরা আরও আগের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো যে ওখানে
অনেক রকম ছোট বড় স্তূপা দেখা যাচ্ছে এবং ঠিক এই ছোট বড় স্তূপার সামনে আরেকটি ছোট টেম্পল রয়েছে এবং সেখান থেকেই আপনি দেখতে পাবেন যে স্তূপা নাম্বার 3টা। এইটা হচ্ছে গিয়ে স্তূপা নাম্বার 3। তো স্তূপা নাম্বার 3টা খুবই ছোট। এই স্তূপা নাম্বার 3র সামনে একটি গেট রয়েছে, সেটাও এই পরবর্তীকালে তৈরি করা হয়েছিল, কিন্তু সেখানে সেরকম বিশেষ কিছু কাজ এখন আর অবশিষ্ট নেই। তো স্তূপা নাম্বার 3-এর ওপরেও আপনি ঘুরতে পারেন, চারপাশটা ওঠার সিঁড়ি রয়েছে। আপনি যদি নর্থ গেট থেকে একটু এগিয়ে ডান দিকে যান তাহলেই দেখতে পাবেন যে নিচের দিকে এরকম একটা রাস্তা নেমে গেছে এবং সেই রাস্তাটা অ্যাকচুয়ালি চলে গেছে স্তূপা নাম্বার 2-এর দিকে, যেদিকে বিশেষ লোকজন যায় না, কিন্তু সেখানে একটা পন্ড রয়েছে এবং ঠিক তারপরেই রয়েছে হচ্ছে গিয়ে সবচেয়ে লার্জেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রির বেসটা। তো আমরা ওপর থেকে নিচে নেমে এসেছি এবং আমরা স্তূপা নাম্বার 1-এর জাস্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে নিচে নেমে এসে একটু এগিয়ে গেলাম। এটা হচ্ছে গিয়ে লার্জেস্ট যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টটা। তো এই বেসমেন্টটাকে যদি আপনি ক্রস করে চলে যান লার্জেস্ট মনাস্ট্রি বেসমেন্টটাকে, তাহলে দেখবেন যে সামনেই একটা বাঁধানো জায়গার ওপর একটা বড় পাথরের খণ্ড রাখা রয়েছে, যেটা একটা পাত্রের মতো দেখতে। অনেকে মনে করেন যে এইখানে বৌদ্ধ ভিক্ষুকরা বিভিন্ন রকমের খাবার সংগ্রহ করে রাখতেন। আবার দ্বিমত রয়েছে, অনেকে মনে করেন এটা অ্যাকচুয়ালি জল সংগ্রহের জন্য এই প্রস্তর খণ্ডটাকে ব্যবহার করা হতো। তো এইটাকে সাইডে রেখে আপনি যদি রাস্তাটাকে ফলো করে এগোতে থাকেন তাহলে দেখবেন একটা সময় গিয়ে ক্যাম্পাসটা মানে এই কমপ্লেক্সটা শেষ হয়ে যাচ্ছে এবং এই রাস্তাটা চলে যাচ্ছে জঙ্গলের দিকে। তো আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই সময় যখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য আমরা আর বেশি দূর এগোতে পারিনি। এদিকটা পুরোটাই জনমানববিহীন, প্রায় কেউই আসে না। কিন্তু এই রাস্তাটা দিয়ে যদি আপনি একদম নিচে নেমে যান তাহলে সেখানেই আছে হচ্ছে গিয়ে স্তূপ নাম্বার 2টা। তো স্তূপা নাম্বার 2টাও একটা ওল্ডেস্ট স্তূপা, যেটা লাইক স্তূপ নাম্বার 1-এর মতো, কিন্তু স্তূপ নাম্বার 1-এর মতো অত ভালো মেনটেন্ড নয়। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই স্তূপ নাম্বার 2টাও দেখে আসবেন। অ্যাকচুয়ালি যেহেতু বুদ্ধ কোনো দিন সাঁচিতে আসেননি, সেই জন্য মনে করা হয় যে সাঁচি স্তূপটা পুরাতনকালে বহুদিন ধরে অবহেলিতভাবে পড়েছিল। যেরকম পপুলারিটি সারনাথের রয়েছে সেরকম পপুলারিটি কিন্তু সাঁচির নেই। মানে সারনাথে প্রচুর বিদেশি ট্যুরিস্ট দেখা যায় এই কারণেই, কারণ কি বুদ্ধ এখানে তাদের শিষ্যদেরকে জ্ঞান প্রদান করেছিলেন। তো এই সাঁচির যে মাহাত্ম্য সেটা অ্যাকচুয়ালি প্রচার শুরু হয় শ্রীলঙ্কা থেকে। কারণ করা হয় সম্রাট অশোক এবং দেবীর ছেলে মহেন্দ্র যখন শ্রীলঙ্কায় গেছিল তখন এই জায়গাটার মাহাত্ম্য সম্পর্কে প্রচার করেন এবং সেই থেকেই এখানে হয়তো এই সাঁচির স্পটটা অনেক বেশি পপুলার হয়েছে। সেই জন্য এখানে দেখবেন আপনি যে সমস্ত লিপি দেখতে পাবেন, মানে যে সমস্ত ইনস্ট্রাকশন বোর্ডগুলো রয়েছে সেখানে শ্রীলঙ্কান ভাষাতেও লেখা রয়েছে। তো এরপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে সাঁচির মিউজিয়ামটা দেখতে। মিউজিয়ামটা সেই আবার পাহাড়ের নিচে অবস্থিত, মানে যেখানে টিকিট কাউন্টার ছিল। তো যে অটোওয়ালা আপনাকে ওপরে তুলে দিচ্ছিল সেই অটোওয়ালাকে ফোন করলে সে আপনাকে আবার নিচে নিয়ে যাবে ওই 50 টাকার মধ্যেই। তো এই মিউজিয়ামে প্রবেশ মূল্য হচ্ছে কি 10 টাকা। তো মিউজিয়ামে প্রবেশ করার পরেই দেখতে পাবেন যে একটা ছাতা, যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি স্তূপের মাথা থেকে খুলে পড়েছে। তো এটা হচ্ছে গিয়ে সাঁচির মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যেই রয়েছে হচ্ছে গিয়ে অশোক স্তম্ভের ওপরের অংশটি, মানে ওই সিংহ 3টে। এছাড়া মিউজিয়ামে রয়েছে বিভিন্ন ধরনের এখান থেকে খুঁড়ে পাওয়া মূর্তি, বুদ্ধ মূর্তি, ব্যবহৃত এখানকার লোকেদের জিনিসপত্র, পুরাতনকালে খনন কার্যের সময় জায়গাটি কেমন দেখতে ছিল, জায়গাটির ইতিহাস, এভরিথিং এই মিউজিয়ামের মধ্যে পাওয়া যাবে। বলে রাখি মিউজিয়ামে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, কিন্তু আপনি চাইলে ফটো তুলতে পারেন। মিউজিয়াম থেকে বেরিয়ে আসলে মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে গিয়ে বুদ্ধা পার্ক, যে বুদ্ধা পার্কের মধ্যে বেশ সুন্দর বুদ্ধিস্ট কালচারগুলোকে এখানে শো করানো রয়েছে। তো বুদ্ধ পার্কের মধ্যে অ্যাকচুয়ালি লেজার লাইট দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, যেখানে বুদ্ধের
বিভিন্ন রকমের জন্মের স্টোরি এবং এগুলো সব লেজার শো এর মাধ্যমে দেখানো হয়। তো এই টিকিট প্রাইস হচ্ছে কি 50 টাকা এবং এটা শুরু হয় হচ্ছে কি 6:30 থেকে 6:30 থেকে 6:45 15 মিনিটের একটা লেজার শো হয়। এবং এখানে এই 15 মিনিটের লেজার শো দেখার পরে ঠিক 7টার সময় শুরু হয় হচ্ছে কি সাউন্ড অ্যান্ড লাইট, যেটা হয় হচ্ছে কি সাঁচি স্তূপার ওপরে। তার টিকিট প্রাইস হচ্ছে কি 100 টাকা। তো এই পুরো জিনিসটা দেখে পরে আপনি সাঁচি থেকে বাস বা ট্রেনে করে ফিরে আসতে পারেন। বাস রাত্রিবেলা 9:30 অবধি চলে, 15 মিনিট অন্তর অন্তর। আর ট্রেন আপনাকে টাইমিংস দেখে নিতে হবে, লাস্ট ট্রেন মোটামুটি 7:30 থেকে 7:45-র মধ্যে চলে আসে। সাঁচি মনুমেন্টস থেকে সাঁচি স্টেশনটার ডিস্টেন্স হচ্ছে গিয়ে মাত্র 5 মিনিট হাঁটা পথে। তো সাঁচি রেলওয়ে স্টেশন থেকে ভোপাল যাওয়ার জন্য বা ভোপাল থেকে সাঁচি আসার জন্য মোটামুটি 3 থেকে 4টে ট্রেন রয়েছে। তো আপনাকে ট্রেনের টাইমিংসগুলো এখানে দেখে নিতে হবে, আমি ওপরে ট্রেনের নাম্বারগুলো মেনশন করে দিলাম। এছাড়াও সাঁচির কাছে 10 কিলোমিটারের মধ্যে বিদিশা বলে একটি জায়গা আছে, যেটা একটি হিস্টোরিক্যাল প্লেস হিসাবে বিখ্যাত। এখানে উদয়গিরি কেভস রয়েছে। তো উদয়গিরি কেভস এবং আদার্স বিদিশার হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখুন। এছাড়া আপনি যদি জানতে চান যে ভোপালে কোথায় থাকবেন, কী কী দেখবেন, কীরকম খরচ রয়েছে এই পুরো ট্রিপটা, তাহলে ভোপালের ভিডিওটা অবশ্যই ফলো করবেন। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কোশ্চেন থাকলে সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ।